আমি মেইনলি আমি যদি নির্বাচিত হই আমি ৩ থেকে ৪,০০০ স্টুডেন্টকে আপনার বিভিন্ন রকম ভ্যাকেন্সিতে তাদেরকে পার্ট টাইম জবের ব্যবস্থা করে দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ইউনিটটাকে দুর্বল করার জন্য ৫ই আগস্টের পর থেকে আমরা দেখতেছি আপনার একটা বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা কিন্তু অনেক অনেক ইনভেস্টমেন্ট করতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ইউনিটকে কোনোভাবে বিতর্কিত করা যায় কিনা, এবং সরকারি রাষ্ট্রযন্ত্র কিন্তু অনেকভাবে ইউজ করা হইতেছে আমাদেরকে বিতর্কিত করার জন্য। কিন্তু আজ পর্যন্ত আপনি দেখবেন ৫ই আগস্টের পর থেকে আজকে আপনার অগস্ট পর্যন্ত মোটামুটিভাবে আপনি বলতে পারেন সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ ছাত্র দলের একটা সিঙ্গেল ইউনিট যদি বিতর্কের উপরে থেকে থাকে সেটা হইতেছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট এটা আপনার অনেক অনেক রাজনৈতিক সংগঠন কিন্তু বাংলাদেশ ছাত্রদলকে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটকে বিতর্কিত করার জন্য অনেক ইনভেস্টমেন্ট কিন্তু তারা করতেছে, এবং তারা বিভিন্ন রকম উস্কানিমূলক এবং বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক কাজকর্ম কিন্তু করতেছে। এর বাইরে কিন্তু আপনার দেখবেন রাষ্ট্রযন্ত্র কিন্তু আমাদের বিরুদ্ধে আমাদের পেছনে লাগছে, আমাদের বিরুদ্ধে লাগছে আমাদেরকে কোনোভাবে বিতর্কিত করার জন্য। তারপর আপনি দেখবেন সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একক কোনো সাংগঠনিক ইউনিট যদি বিতর্কের উপরে থেকে থাকে সেটা হইতেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট। তো সেই জায়গা থেকে আমরা মোটামুটি আমরা সোচ্চার, এবং আমরা তাদের এই যে গুজব তারা আমাদেরকে বিতর্কিত করার জন্য যে আসলে উস্কানিমূলক পায়তারা তারা কৌশল অবলম্বন করতেছে সেগুলোকে আমরা ভালো মতো ট্যাকেল দিতে পারতেছি। এবং আমাদের সবচেয়ে পজিটিভ সাইন হলো সাধারণ শিক্ষার্থীরা প্রথম দিকে এদের এই কৌশলগুলো ধরতে না বলে এখন মোটামুটি তারা বুঝতে পারতেছে, তারা নিস্তাগিতেই বুঝতেছে যে এগুলো আসলে অপপ্রচার এবং প্রপাগান্ডা, এবং এটা একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের একটা অংশ। আমি জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদ ডাকসুতে আমি ক্যারিয়ার উন্নয়ন বিভাগ সম্পাদক পদে নির্বাচন করতেছি। এটাতে আসলে দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রধান যে সমস্যা সেটা হইলো তারা একটা স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ার আমাদের ইউনিভার্সিটিতে আসে তাদের দুটো বিষয় নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা ফেস করতে হয়। প্রথমত হইলো আবাসন সংকট, দ্বিতীয়ত হইলো আপনার তারা আসলে এই ইউনিভার্সিটিতে থাকতে গিয়ে তারা আসলে একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ভোগে। তাদের কোনো পার্ট টাইম বেসিসে কোনো জবের কোনো অপরচুনিটি থাকে না। সেই জায়গায় তারা আসলে বারবার ব্যাকলাশ খায়, তারা পড়াশোনায় আসলে মনোযোগ দিতে পারে না। আমি মেইনলি আমি যদি নির্বাচিত হই আমি ৩ থেকে ৪,০০০ স্টুডেন্টকে আপনার বিভিন্ন রকম ভ্যাকেন্সিতে তাদেরকে পার্ট টাইম জবের ব্যবস্থা করে দেবে। এখন দেখেন আসলে পার্ট টাইম জব যদি আপনি ব্যবস্থা করতে চান শিক্ষার্থীদের জন্য আপনি বিভিন্নভাবে সেটা কিন্তু করতে পারেন, কিন্তু আমাদের যে বিষয়টা হয়ে দাঁড়ালো আমরা অনেকভাবে আসলে ইস্তেহার ঘোষণা করতেছি কিন্তু কারো কোনো এক্সিকিউশন প্ল্যান নাই। এখন এক্সিকিউশন প্ল্যান যদি আপনি দেখেন, আপনি প্রথমত দেখবেন যে ইউনিভার্সিটিতে আপনার ১,০০০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে। ১,০০০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের আপনার তারা কিন্তু সবাই কিন্তু রিসার্চের কাজে নিয়োজিত থাকেন। এক্ষেত্রে আমরা যদি বাধ্যতামূলকভাবে একটা যদি নিয়ম করতে পারি যে আপনার ১,০০০ শিক্ষকের মধ্যে ওনারা যখন রিসার্চ করবেন তখন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বাধ্যতামূলকভাবে ২ থেকে ৩ জন শিক্ষার্থী তারা নেবেন। সেক্ষেত্রে আপনি দেখবেন তাহলে ৩,০০০ স্টুডেন্ট কিন্তু ওই একটা সেক্টর কিন্তু পদায়িত হয়ে গেল। তারপর আপনি দেখলেন আমাদের রেজিস্টার বিল্ডিং কিন্তু আমলাতান্ত্রিক একটা জটিলতা বলেন এবং কাজকর্মের ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতার একটা বিষয় কিন্তু এখানে আছে। আপনি যদি এই কাজগুলোকে যদি বিভিন্নভাবে ভাগ করে দেন এবং বিভিন্নভাবে ভাগ করে যদি আপনি অ্যাটলিস্ট 1/5 যদি আপনি আউটসোর্সিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যদি স্টুডেন্টদের মাধ্যমে যদি করাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার একটা অংশ কিন্তু এদিক দিয়ে কিন্তু আপনার চাকরির কিন্তু সুযোগ কিন্তু তারা পাবে। তো এরকম আসলে আরও বিভিন্নভাবে কিন্তু স্টুডেন্টদের জন্য কিন্তু কাজ করা যায় এবং তাদেরকে পার্ট টাইম জবের ব্যবস্থা করা যায়। তো সুতরাং আমার আসলে আমার যেটা মেইন প্রায়োরিটি থাকবে শিক্ষার্থীদের জন্য তাদের একটা পার্ট টাইম কাজের সুযোগের ব্যবস্থা করে দেওয়া। এর পাশাপাশি আসলে আমার আমার নেক্সট যেটা প্ল্যান আমি আসলে অন ডিমান্ড বেসিসে কাজকর্মগুলো করবো। অন ডিমান্ড বেসিস বলতে আপনার আসলে কীরকম আপনি দেখবেন যে আসলে আজকে যে বিষয়টা প্রাসঙ্গিক সেটা কিন্তু আপনার ৩ মাস পরে প্রাসঙ্গিক নাও থাকতে পারে, এবং আজকের যে বিষয়টা আসলে স্টুডেন্টদের জন্য ডিমান্ডেবল সেটা কিন্তু আপনার ৩ থেকে ৪ মাস পর কিন্তু স্টুডেন্টদের জন্য ডিমান্ড নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমার যেটা কাজ হবে আপনার ইউনিভার্সিটিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত, যেই বিষয়টা নিয়ে তারা আসলে বেশি কনসার্ন ফিল করতেছে ওই বিষয়টা নিয়ে আমি আসলে প্রশাসনের সাথে দেনা দরবার করবো। আমি প্রশাসনের কাছ থেকে যেভাবে হোক আমি এটা প্রশাসনের কাছ থেকে আদায় করে নিব, সেটা আবার আমি নিজস্ব ফান্ডিং থেকেও করবো না, আমি প্রশাসনকে বাধ্য করবো এটা স্পেসিফিক ইস্যুটা সমাধান করতে বাধ্য করবো, এবং আমার মনে হয় যে আমি সেটা পারবো কারণ আমরা অভ্যুত্থান থেকে বেড়ে আসা নাগরিক, আমরা আসলে কখনো মাঠ পর্যায়ে কখনো অবহেলা করি না। আর